আজকে যে ছোট গল্পটি পাঠ করব তার নাম বাগদত্তা। গল্পটি লিখেছেন ছবি ব্যানার্জি। প্রায় 2 মাস ধরে অর্পিতা ঘরবন্দি। নিজের ঘর অন্ধকার করে তার দিনরাত্রি কেটে যায়। প্রয়োজন ছাড়া মা বাবার সঙ্গেও কথা বলে না। অর্পিতা কলকাতা থেকে বেশ দূরে শিক্ষকতার চাকরি করে। রৌনকের সঙ্গে তার ভালোবাসা দীর্ঘ 5 বছরের। দুই পরিবারের মতামতে বিয়ের দিনটা ঠিক করাই শুধু বাকি ছিল। রৌনকের চাকরি ব্যাঙ্গালোরে। সে আপ্রাণ চেষ্টা করছিল কলকাতার ব্রাঞ্চে বদলি হওয়ার। অর্পিতার স্কুলে যেতে বাসে সময় লাগে 1 ঘন্টার বেশি, তারপর অটোতে আধ ঘন্টা। অটো থেকে নেমে এবড়ো থেবড়ো পিচের রাস্তা প্রায় 2 মাইল হেঁটে তার স্কুল। তার বাবা মার প্রবল আপত্তি ছিল এই কষ্টকর যাতায়াত করে চাকরি করার। অর্পিতা জানে এই বাজারে একটা চাকরি পাওয়া কত সাধ্য সাধনার ব্যাপার, তাই সে কিছুতেই বাবা মার প্রস্তাবে রাজি হয়নি। একরকম জোর করেই চাকরিতে জয়েন করেছিল। 1 বছর ধরে অর্পিতা চাকরি করছে। যাতায়াতে তার অভ্যাস হয়ে গেছে। কেবল হাঁটা রাস্তাটা খুব নির্জন। ধুধু মাঠ পেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে কিছু বসতি। প্রতিদিনই তার একটা কলিগ ফেরার পথে তার সঙ্গেই থাকে বাস স্টপ পর্যন্ত। তার বাস রুট আলাদা। প্রথম দুজনেরই একটু গা ছমছম করতো ওই নির্জন রাস্তাটা পার হতে। সেদিনটা ছিল নভেম্বরের শেষ দিক। কোনো কারণে তার কলিগ অনুপস্থিত ছিল। শীতের দিনে বিকেল বলে কিছু থাকে না। অর্পিতা বড়দিকে অনুরোধ করেছিল তাকে একটা ক্লাস আগে ছাড়ার জন্য। বড়দি সোজা বলে দিলেন, স্কুলটাকে আপনারা কি মনে করেন বলুন তো? যখন খুশি চলে যাওয়ার জায়গা। অর্পিতা মুখ নিচু করে শেষ ক্লাসটা নিয়ে বেরোলো। 4:30টার পর অর্পিতা ফিরছিল। লোকালয় পার হতেই নির্জন জায়গায় আসতেই মাটি ফুঁড়ে যেন 3টে সন্ডাগন্ডা ছেলে তার সামনে রাস্তা আটকে দাঁড়ালো। অর্পিতা সভয়ে বলল, কে তোমরা? কি চান? আমার গায়ে যা সামান্য গয়না আছে দিয়ে দিচ্ছি। ওরা বলল, ম্যাডাম, স্কুলে ভর্তির ব্যাপারে একটু কথা ছিল, চলুন গাছের তলায় বসি। অর্পিতা বলল, কাল স্কুলে আসুন, আমি বড়দিকে বলে যথাসাধ্য চেষ্টা করব। ওরা জোর করে অর্পিতাকে টেনে নিয়ে গেল। অর্পিতা প্রাণপণ চেষ্টা করেছিল ওদের আটকাতে। আঁচড়ে কামড়ে দিয়েছিল, কিন্তু 3টে পশু শক্তির কাছে হেরে গেল। অর্পিতার শাড়ি রক্তে ভিজে গেল। আধ ঘন্টা ওই অবস্থায় পড়ে থেকে কোনো রকমে অটো স্টপ পর্যন্ত এলো। পথচারীরা হাসাহাসি করছিল পিরিয়ড সামলাতে পারেনি মনে করে। অর্পিতা প্রাণপণ চেষ্টায় একটা ট্যাক্সির খোঁজ করছিল। হঠাৎই ভগবানের মতো একজন মাঝবয়সী পাঞ্জাবি ড্রাইভার এসে বলল, চলুন ম্যাডাম, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ফ্ল্যাট পর্যন্ত তার যাওয়ার ক্ষমতা ছিল না। ওই ড্রাইভারের কাঁধে মাথা রেখে সে ফ্ল্যাটে পৌঁছালো। মা আঁতকে উঠে বলল, কি হয়েছে অপু? অর্পিতা কান্নায় ভেঙে পড়ে বলল, বাবা মা, আই অ্যাম ফিনিশড, আই অ্যাম রেভড। মা মাথায় হাত রেখে কান্নায় ভেঙে পড়ে বলল, তোকে পই পই করে নিষেধ করেছিলাম ওই পাণ্ডববর্জিত জায়গায় চাকরিটা না নিতে। কথাটা শুনলে এই সর্বনাশটা দেখতে হতো না। পারিবারিক চিকিৎসক অর্পিতার বাবার বাল্যবন্ধু, তাকে ডেকে আনা হলো। সবটা বলে অর্পিতার বাবা বলল, ভাই, তুই ওকে বাড়িতেই চিকিৎসা কর, আর ব্যাপারটা গোপন রাখিস। ডাক্তার বলল, আমারও মেয়ে আছে ভাই, তবে অপুকে একটা গাইনি দেখানো দরকার। অপু কিছুতেই রাজি হচ্ছে না, আর আমরাও এটা পাঁচকান করতে চাইছি না। ওর মা দেখাশোনা করবে, তবে তোর কথা মতো চিকিৎসা হবে। অর্পিতা 1 মাসের মধ্যে সুস্থ হলো, কিন্তু মানসিক সুস্থতা এলো না। আলো সহ্য করতে পারতো না। দিন রাত ঘর অন্ধকার করে শুয়ে থাকতো। ডাক্তার কাকু এসে কত বোঝাতেন, বলতেন, এটা একটা দুর্ঘটনা বলে ভাবতে পারছিস না কেন মা? এটা যে কারোর সঙ্গেই ঘটতে পারত, তবে দোষীদের শাস্তি হওয়াটা খুব দরকার ছিল। অর্পিতার বাবা বলল, তুই চাকরিটা ছেড়ে দে মা। অর্পিতা বলল, কেন বাবা? চাকরি কি দোষ করলো? নাকি আমাকেই দোষী সাব্যস্ত করছো? আমি পরের সপ্তাহ থেকে স্কুলে যাব। তাহলে অন্তত একটা কথা রাখ, রৌনকের সঙ্গে তোর বিয়ে তো ঠিক হয়েই আছে। তুই রৌনককে কিছু বলিস না। আমরা 4 জন ছাড়া এই ঘটনা কেউ জানে না, বরং ভবিষ্যতেও জানবে না। তুমি মিথ্যে দিয়ে জীবন শুরু করতে বলছো? একজন ধর্ষিতা মেয়ে দোষ না করেও সমাজের চোখে ঘৃণ্য, এমনকি মনে হয় তোমাদের চোখেও। ভেবো না বাবা, একটা জীবন আমি চাকরি করেই কাটিয়ে দেব। রৌনককে আমি ফিরিয়ে দেব। ওকে আমার জীবনের সঙ্গে জড়াবো না।
রৌনক অনেক কাঠখড় পুড়িয়ে কলকাতায় ট্রান্সফার পেয়েছে। সে এসেই আনন্দে লাফাতে লাফাতে অর্পিতাদের বাড়ি এলো। বলল, কাকিমা, অপু কোথায়? মা বলল, ওর শরীরটা খারাপ, ঘরে শুয়ে আছে। আচ্ছা, আমি দেখছি। ঘরে এসে বলল, কি হয়েছে অপু, শরীর খারাপ? না রনি, আমার শরীর ঠিক আছে। তোমাকে আমার কিছু বলার ছিল। রৌনক বলল, তার আগে আমার সুখবরটা শোনো। আমি 2 দিন পর কলকাতার অফিসে জয়েন করছি। এবার তো উঠে বসো। এই বিয়ে নিয়ে কত পরিকল্পনা করার আছে আমাদের, বলো তো। প্লিজ অপু, এবারে একটু হাসো। অর্পিতা বলল, খুব ভালো খবর রনি, তোমার বাবা মার কাছাকাছি থাকতে পারবে। আর তোমার? সরি রনি, আমি অন্য কাউকে ভালোবাসি। এই অপু, তুমি কি আমার সঙ্গে মজা করছো? না রনি, এটা সত্যি। আমি বিশ্বাস করি না। কি হয়েছে আমাকে বলবে না? তুমি চলে যাও রনি। রৌনক বলল, এটাই তোমার শেষ কথা অপু? তোমার আমার দীর্ঘ 5 বছরের সম্পর্ক কেন অস্বীকার করতে চাইছো, সেটাও বলবে না? 2 মাস আগেও আমাদের বিয়ে নিয়ে আমরা অনেক পরিকল্পনা করেছিলাম। এমনকি আমার বদলি না হলেও এবার আমরা বিয়েটাই করব, এমনও কথা হয়েছিল। মাত্র 2 মাসেই তুমি অন্য সম্পর্কে জড়ালে, এটা কি বিশ্বাসযোগ্য? অর্পিতা বলল, আমি জানি তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি। বিদেশে বিলাসবহুল জীবনের হাতছানি, ব্রাইট ফিউচার ছেড়ে তোমার মতো সাধারণ ছেলের সঙ্গে কেন নিজের ভবিষ্যৎ জড়াবো রনি? আমি সত্যিই দুঃখিত। রৌনক বলল, বেস্ট অফ লাক অপু, আমি আসছি। রৌনক বেরিয়ে যাওয়ার পথে অর্পিতার মা রাস্তা আটকে বলল, বাবা, তোমার সঙ্গে আমার কথা ছিল। অর্পিতা শুনতে পেয়ে চিৎকার করে বলল, মা, তুমি একটা কথাও বলবে না? আমি সবটা রৌনককে বলবই। তুই যা বললি সবটা মিথ্যে বললি, তোর কোনো কথা আমিও শুনবো না। রৌনক সবটা শুনে চমকে গিয়ে সামলে নিয়ে বলল, কাকিমা, আপনারা বিয়ের আয়োজন করুন, আমি অপুর সঙ্গে কথা বলছি। অর্পিতার ঘরে গিয়ে বলল, আমি সবটা শুনলাম অপু, এটা আমার কাছে একটা দুর্ঘটনা মাত্র। দুর্ঘটনার উপর মানুষের হাত থাকে না। অর্পিতা বলল, মহান শাস্তে যেও না রনি, এগুলো খবরের কাগজে লিখতে ভালো, বক্তৃতা দিলেও প্রচুর হাততালি পাওয়া যায়। আমাকে আমার মতো থাকতে দাও। আচ্ছা অপু, এটা তো বিয়ের পরও ঘটতে পারত। সেটা হলেও কি হেরফের হতো? তাকেও শেষ পর্যন্ত ফিরেই আসতে হতো। আমি আমার ভাগ্যের জন্য কখনো তোমাকে দায়ী করব না রনি, তুমি অন্য কোথাও বিয়ে করে সুখী হও। রৌনক বলল, আমি ছোটবেলা থেকে দ্বিচারিতা শিখিনি অপু, আমার জীবনে তুমি একমাত্র নারী। তোমার বাড়িতে এটা মেনে নেবে? আবেগের বশে হঠকারী সিদ্ধান্ত নিও না রনি। আমার বাবা মাকে আমার থেকে কেউ বেশি চেনে না। আমি বাবা মাকে সব জানিয়েই বিয়ে করব। ওদের বিয়ে হলো। ফুলশয্যা রাতে রৌনক বলল, তুমি সুখী তো অপু? তুমি আজ ক্লান্ত রনি, এসো আমরা কিছুক্ষণ গল্প করে ঘুমোই। বিয়ের পরপরই ওরা হানিমুনে সিমলা মানালি বেরিয়ে এলো। 1 মাস 2 মাস 3 মাস পরও ওদের দৈহিক সম্পর্ক হলো না। কয়েকবারই রৌনক চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শেষবার মিলনের আগে যখন রৌনক বলল, আচ্ছা অপু, ওরা কি 3জনই তোমাকে ধর্ষণ করেছিল? অর্পিতা স্তম্ভিত হয়ে বলল, আমার মা সম্ভবত সব ঘটনাটাই তোমার কাছে গোপন করেনি। তুমি কি আমার কাছে নতুন কিছু শুনতে চাইছো রনি? মানে আমার ফিলিংসের কথা জানতে চাইছো? রৌনক বলল, ছি ছি অপু, এটা কি বলছো? তুমি কতটা ব্যথা পেয়েছিলে সেটাই জানতে চেয়েছিলাম। আমাকে আরও কিছুদিন সময় দেবে অপু? অর্পিতা একদিন স্কুল থেকে রৌনকের কাছে ফিরল না। যাওয়ার আগে একটা চিঠি রেখে এলো। রৌনক, আমি বুঝতে পারছি তোমার মনের দোলাচল অবস্থা। তুমি কোনোদিনই আমার সঙ্গে ঘনিষ্ঠ হতে পারবে না। আমাদের সমাজে একটা ছেলে নিয়মিত বেশ্যাবাড়ি গেলে সে ধোয়া তুলসী পাতা হয়। সমাজে তার মান সম্মান কিছুমাত্র কমে না। একটা নির্দোষ মেয়ে ধর্ষিতা হলে তার গায়ে আজীবন কলঙ্কের শিলমোহর লাগিয়ে দেওয়া হয়। তোমাকে অসাধারণ একটা ব্যতিক্রমী চরিত্র ভেবে ভুল করেছিলাম রনি। ঝোঁকের মাথায় বিয়েটা করে আমার অতীতটাকে ভুলতে পারছো না। ভাগ্যিস রেজিস্ট্রিটা হয়নি। অনুষ্ঠানের বিয়েতে আমি ক্লেম না করলে কিছুই হবে না। তবুও তোমার নিরাপত্তার জন্য আমি ডিভোর্সেও রাজি। আমি নিঃশর্তে তোমাকে মুক্তি দিয়ে গেলাম।
দীর্ঘ 15 বছর কেটে গেছে। অর্পিতা এখন কলকাতার নামী স্কুলের হেডমিস্ট্রেস। তার চেহারাতেও প্রচুর পরিবর্তন এসেছে। চুলের ফাঁকে ফাঁকে রূপালি রেখা ধরেছে। শরীর থেকে আবেগ ধুয়ে মুছে গেছে। কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে সে একজন কঠোর বর্দি। কত বছর সে হাসতেও ভুলে গেছে। গল্প, আড্ডা, হাসি থেকে নিজেকে শামুকের খোলের মতো গুটিয়ে রাখার অভ্যাস তৈরি করেছে। এই রসকসীন জীবনে রৌনকের স্মৃতি মাঝে মাঝে মেদুর করে তাকে। একদিন স্কুল থেকে ফিরলে বাবা বলল, জানিস অপু, রৌনকের একটা অ্যাক্সিডেন্টে 2টো পাই কাটা গেছে। অর্পিতা আঁতকে উঠে বলল, কি বলছো বাবা, কি করে হলো? পাশের ফ্ল্যাটের একজনের কাছে শুনলাম। অর্পিতা বলল, বাবা, দুর্ঘটনার উপর মানুষের হাত নেই। ওর স্ত্রী পাশে আছে। বাবা বলল, শুনেছি রৌনক আর বিয়ে করেনি। অর্পিতা চিৎকার করে বলল, ওর দুর্ভাগ্যের জন্য একমাত্র মাই দায়ী। আমি মিথ্যে বলে ওকে ফেরাতে চেয়েছিলাম। ও হয়তো ঘেন্না করেই আমাকে ভুলে যেত। বাবা বলল, তুই ওকে না ছেড়ে এলেই পারতিস। চুপ করো বাবা, সবটা জানার পর কথা বলো কি করে? অর্পিতা নার্সিংহোমে যখন এলো তখন বাড়ির লোক কেউ আসেনি। রৌনক চোখে হাত চাপা দিয়ে শুয়েছিল। অপু কপালে হাত রাখতেই চমকে তাকালো। অপু, তুমি? আজ বোধহয় আমাকে তোমার করুণা দেখানোর পালা। প্লিজ, তুমি অন্তত জানতে চেও না কি করে এই দুর্ঘটনাটা ঘটল। আহা উহু করে সমবেদনা জানিও না। তুমি চলে যাও অপু। অপু বলল, রৌনক, তুমি একদিন বলেছিলে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা একটা দুর্ঘটনা। আমি আজও তাই বলছি অপু। আমি তোমার কাছে একটু সময় চেয়েছিলাম অপু। তুমি সেই সময়টুকু আমাকে দিলে না। অপু বলল, 3 মাস কি যথেষ্ট সময় নয়? যাকগে, বাদ দাও ওসব কথা। আমি তো তোমাকে মুক্তি দিয়েছিলাম। আমি জানতাম না তুমি বিয়ে করনি। তোমার নিঃসঙ্গ জীবনের জন্য নিজেকে আমার ভীষণভাবে দায়ী মনে হচ্ছে। রৌনক বলল, আমি আজও তোমার স্বামী। আমাদের ডিভোর্সটা এখনও হয়নি। অপু বলল, তাহলে আমাকে স্ত্রীর কর্তব্য পালন করতে দাও। করুণা করতে চাইছো? অপু বলল, আমাদের ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, আমি আজও তোমাকে ভালোবাসি। আমি বরং আজ তোমার করুণা চাইছি রনি। দয়া করে বাকি জীবন আমাকে তোমার পাশে থাকতে দাও। রনি বলল, একবার হাসো অপু, কতদিন তোমার হাসি দেখিনি। অপু ঝরঝর করে কেঁদে রনির বুকে লুটিয়ে পড়ল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।